সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যা সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যায় ৩০ জনের সম্পৃক্ততা পেল ট্রাইব্যুনালের তদন্তকারীরা। আবু সাইদের যে তদন্ত প্রতিবেদন সেটা গত ২৪শে জুন প্রাপ্ত হয়েছে। এইখানে তদন্ত প্রতিবেদন অনুযায়ী ৩০ জনের বিরুদ্ধে ওনারা প্রতিবেদন দাখিল করেছেন। সাবেক সিইসি হাবিবুল আওয়াল ৩ দিনের রিমান্ডে। ২৪ সালে ডামি নির্বাচনের কথা স্বীকার। গতবারের চেয়ে ৮২,০০০ কম পরীক্ষার্থী নিয়ে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার তদন্ত শেষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন দল এই তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে। আগামী রবিবার এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে। গত বছরের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে গুলিবিদ্ধ হন ওই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাইদ। পরে তিনি মারা যান। এ ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করেন নিহত আবু সাইদের বড় ভাই রমজান আলী। আগামী ১৪ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের কথা থাকলেও এর আগেই তা সম্পন্ন করে ২৪ জুন ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দিয়েছে তদন্ত দল। আবু সাইদের মৃত্যুর ঘটনায় ৩০ জনের সম্পৃক্ততা পাওয়ার কথা বলা হয়েছে তদন্ত প্রতিবেদনে। এদের ৪ জন কারাগারে রয়েছেন। এরা হলেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, পুলিশের সাবেক এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী। প্রসিকিউশন জানিয়েছে আলোচিত এ মামলার অভিযোগপত্র আনুষ্ঠানিকভাবে দাখিল করা হবে আগামী রবিবার। আবু সাইদের যে তদন্ত প্রতিবেদন সেটা গত ২৪শে জুন প্রাপ্ত হয়েছে। এইখানে তদন্ত প্রতিবেদন অনুযায়ী ৩০ জনের বিরুদ্ধে ওনারা প্রতিবেদন দাখিল করেছেন, ডকুমেন্টস আমাদের কাছে দাখিল করেছেন। আমরা তদন্ত প্রতিবেদন, অন্যান্য ডকুমেন্ট এবং জুলাই আন্দোলনের তথ্য উপাত্ত পটভূমি সব পর্যালোচনা করে আশা করছি যে আগামী রোববার ফরমাল চার্জ দাখিল করব। এর আগে ১৫ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ মামলার তদন্ত ১ মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেয়। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত দুপুরে এই রিমান্ড মঞ্জুর করেন। বেলা ১টার দিকে কাজী হাবিবুল আওয়ালকে আদালতে নেওয়া হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বুধবার দুপুরে রাজধানীর মগবাজার থেকে সাবেক এই সিএসিকে গ্রেপ্তার করা হয়। রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিগত ৩টি জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রধান নির্বাচন কমিশনার সহ ২৪ জনের নাম উল্লেখ করে ২২ জুন মামলা করে বিএনপি। এরপর রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার হন আরেক সাবেক সিএসি KM নুরুল হুদা। সবশেষ কাজী হাবিবুল আওয়ালকে আনা হলো আইনের আওতায়। তিনি ২০২৪ সালের জাতীয় নির্বাচনের সময় প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। সে নির্বাচনে বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল অংশ নেয়নি। খুলনায় বিএনপির সমাবেশে হামলার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৫৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সকালে খুলনা মহানগর দায়রা জজ আদালতে মামলাটি করেন নগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। বিচারক মোহাম্মদ শরীফ হোসেন হায়দার এজাহারটি আমলে নিয়ে পরে আদেশ দেবেন বলে জানান। মামলায় উল্লেখ করা হয়েছে ২০২৩ সালের ১৯ মে খুলনা প্রেস ক্লাব মিলনায়তনে সোনাডাঙ্গা থানা বিএনপির কর্মী সভা চলছিল। সে সভায় শেখ হাসিনা ও তার চাচাতো ভাই শেখ জুয়েলের নির্দেশে বর্বর হামলা চালানো হয়। সংস্কার কমিশনে নির্বাহী বিভাগকে দুর্বল করার চেষ্টা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ঐক্যের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য টিকিয়ে রাখতে হবে।
নাগরিক ঐক্যের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। আলোচনায় সমসাময়িক রাজনৈতিক বিষয় গুরুত্ব পায়। এ সময় নাগরিক ঐক্য তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে। তারা মূলনীতি জনগণের অধিকারের প্রশ্নটাই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। আমরাও সেই দিকেই যাওয়ার চেষ্টা করব। আমরাও মূলনীতিতে থাকতে চাইব। অন্যরা যারা বুঝবেন তারা তাদের কথা বলবেন, আমরা আমাদের বুঝটাও তাদের কাছে যাব। এর বেশি এখন হয়তো বলা আমি মনে করি আমাদের পক্ষে সম্ভব নয়। আলোচনায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কথা বলেন নির্বাচনের সময়সীমা নিয়ে। ইমিডিয়েটলি অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করা হোক এবং সেই তারিখ বলে দেবে আমাদের আগামী দিনের লক্ষ্য। আগামী বছরের মধ্য ফেব্রুয়ারির মধ্যে রোজার আগেই যে সরকার এবং রাজনৈতিক দলগুলো জাতীয় নির্বাচন দেখতে চায়, নির্বাচন কমিশন সে ব্যাপারে যেন কার্যকর দৃশ্যমান উদ্যোগটা গ্রহণ করে। গণতন্ত্রের পথ চলায় ঐক্যবদ্ধভাবে আমাদের যতটুকু আছে ঐক্যবদ্ধভাবে পথ চলবো এবং গণতন্ত্র নিষ্কণ্টক করা না হওয়া পর্যন্ত আমাদের যাত্রা অব্যাহত থাকবে। এ সময় বিএনপি নেতা বলেন, বিএনপির প্রস্তাব অনুযায়ী এক ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। এতে ফ্যাসিবাদের উৎপত্তি বন্ধ হয়ে যাবে। জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট অর্ডিন্যান্স 2025 যেটা হয়েছে, অবশ্য আইনটাতে কিছু ডিফেক্ট আছে, সেটা ঠিকমতো ডিসপোজ অফ না করে এটা করা হয়েছে। তারপরে ওইটাকে আমরা স্বাগত জানাই। এইভাবে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে দীর্ঘদিন ধরে একটা যে ঘুণে ধরা ব্যবস্থা ছিল সেটার সংস্কার হবে। বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করার আহ্বানও জানান তিনি। মুক্তি অর্জন করতে পারবো। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার পরীক্ষার্থীর সংখ্যা গত বছরের চেয়ে প্রায় ৮২,০০০ কম। ২,৭৯৭টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন ১২,৫১,১১১ জন। কেন্দ্র পরিদর্শনকালে শিক্ষা উপদেষ্টা জানান, প্রশ্ন ফাঁস ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে সরকার। বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে শিক্ষার্থীদের নিয়ে পরীক্ষা কেন্দ্রের পাশে অভিভাবকেরা। করোনা ভাইরাসের আগ্রাসন বাড়তে থাকায় শিক্ষা অধিদপ্তরের স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রে প্রবেশের নির্দেশনা থাকলেও যারা মাস্ক আনেননি তাদের মাস্ক সরবরাহ করা হয় কেন্দ্র থেকেই। শিক্ষা জীবনে দ্বিতীয় পাবলিক পরীক্ষা এইচএসসি। পরীক্ষা শুরুর ঘণ্টা পড়তেই শিক্ষার্থীদের কলম যেমন সচল, তেমনি কপালে চিন্তার ভাঁজ নিয়ে বাইরে অপেক্ষায় অভিভাবকেরা। যানজটের ভোগান্তি এড়িয়ে বাধাহীন পরীক্ষা চান তারা। আমরা সেই ৮টার দিকে রওনা দিয়ে এখানে আস্তে আস্তে 10টা 2 বাজছে। এখানে অনেক বাচ্চারা, ছেলে মেয়েরা যে হেঁটে হেঁটে আসছে, হ্যাঁ, এবং পরীক্ষা শুরু হয়ে গেছে তখনও এসছে অনেক বাচ্চা। আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। অবশ্য আমার ছেলে 10 মিনিট আগে আমি উপস্থিত হতে পারছি, এটার জন্য আলহামদুলিল্লাহ। টেনশন হচ্ছে না, ও পরীক্ষা দিচ্ছে, আমার মনে হচ্ছে আমি দিয়ে দিলে ভালো হতো আর কি। প্রস্তুতি মোটামুটি হয়েছে আলহামদুলিল্লাহ, মানে চিন্তা করছে যে ভালোই করবে। রাজধানীর ভাষানটেক সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষা উপদেষ্টা। এক প্রশ্নের জবাবে তিনি জানান, প্রশ্ন ফাঁসে এবারও কঠোর সরকার। শুনেন, থ্রেট তো সবসময়ই থাকে, দুষ্ট চক্র তো সবসময় তারা চেষ্টা করবে এগুলো করতে, কিন্তু যেভাবে আমরা এসএসসিটা সামলেছি আশা করি এইগুলো আমরা সামলাতে পারবো। 3 ঘন্টা পরীক্ষা দিয়ে কেন্দ্র থেকে বেরিয়ে আসা শিক্ষার্থীদের চোখে মুখে ছিল উচ্ছ্বাস। একবার খুব স্ট্যান্ডার্ড মার্কের কোশ্চেন হয়েছে, যেটা কমন পড়ছে আপনার সৃজনশীলটা কমন পড়ছিল, যেটা ফাটাই দিতে পারছে। স্টুডেন্টদের প্রিপারেশন হিসেবে আমাদের কোশ্চেন ভালোই আসছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, অনেক সোজা আসছে। ভালো হয়েছে মোটামুটি। এমসিকিউ একটু কঠিন হয়েছে, কিন্তু বোর্ড পরীক্ষা বলে কথা একটু কঠিন হতেই হবে। বাংলা কোশ্চেন অনেক সোজা আসছে তুলনামূলক। করোনার মাথাচাড়া ডেঙ্গুর সংখ্যা আর ক্ষণে ক্ষণে বিদ্যুৎ বিভ্রাটের ফলে দেশ জুড়ে এইচএসসি শিক্ষার্থীদের প্রস্তুতিতে কিছুটা ঘাটতি থাকলেও ভালো ফলের আশা সবার কণ্ঠেই। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ঢাকার বাইরের কেন্দ্রগুলোতে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানা হয়েছে। করোনায় আক্রান্ত শিক্ষার্থীর আলাদাভাবে পরীক্ষা নেওয়ার ঘটনাও ঘটেছে, তবে কিছু কিছু জায়গায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার কলেজের সংখ্যা বৃদ্ধি পেলেও 4033 জন কমেছে পরীক্ষার্থীর সংখ্যা। এবছর চট্টগ্রামে 1,02,869 জন পরীক্ষায় অংশ নিচ্ছে। সার্বিক পরিস্থিতি খুবই সুন্দর
এবং পরীক্ষার পরিস্থিতিও খুবই ভালো। পরীক্ষার হলে যে ম্যাডামরা ছিল তারা অনেক কোঅপারেটিভ ছিল, অনেক সহযোগিতা করেছে, আর কোশ্চেন অনেক ইজি হয়েছে এবার। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানান, প্রশ্নপত্র ফাঁস রোধে যথেষ্ট সচেতন তারা। প্রশ্ন ফাঁসের তো সুযোগ আমি দেখিনি, কিন্তু এই যে গুজব সংক্রান্ত যে ব্যাপারটা, সেই ক্ষেত্রে এখন পর্যন্ত আমার কাছে কোনো নিউজ আসেনি। যে প্রত্যেক অংশীজনে কিন্তু স্ব জায়গা থেকে এই জিনিসগুলো নখদর্পে আছে, ওনারা সবাই এলাকা। এবারের এইচএসসি পরীক্ষায় স্বাস্থ্যবিধি মানতে কঠোর নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড। কুমিল্লার চান্দিনা উপজেলার চান্দিনা রেদওয়ান আহমেদ কলেজ কেন্দ্রে একজন করোনায় আক্রান্ত শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। তাকে স্বাস্থ্যবিধি মেনে বসানো হয়েছে আলাদা রুমে। বরিশালে করোনা ও ডেঙ্গুর সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রতিটি কেন্দ্রে শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। এছাড়া হলে প্রবেশের আগে শিক্ষার্থীদের হাত ধোয়া এবং হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়েছে। যেহেতু পরীক্ষা দিব, তো ভালো প্রিপারেশন নিতে হবে, আর পরীক্ষা যখনই হোক দিতেই হবে, 1 মাস পর হোক আর এখন হোক। 2 মাস সময় পেলে ভালো হতো, কারণ দেখা গেছে ইতিমধ্যে আমাদের ভিতরে যদি কেউ করোনা আক্রান্ত হয় বা কোনো সমস্যায় যদি কেউ পড়ে, তাহলে তো তার একটা পরীক্ষার জন্য সব পরীক্ষা খারাপ হবে। দেরিতে হলে অবশ্যই ভালো হতো, কারণ আমরা সময় খুবই কম পাইছি। রাজশাহীতে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় কক্ষ পরিদর্শক ও সংশ্লিষ্টদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে প্রবেশ করেছে পরীক্ষার্থীরাও। সিকিউরিটি চেক দিয়েছে যে মাস্ক ছিল কিনা, মাস্ক সাথে আমরা নিয়ে এসেছি কিনা। ভাবছিলাম যে অনেক হার্ড হবে, কিন্তু না, একদিকে ভালো হয়েছে কোশ্চেন অনেক। তবে ময়মনসিংহে অনেক শিক্ষার্থীকেই স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। দিলশাদানি, দীপ্ত, বার্তাকক্ষ। দিনাজপুরের বিরলে পুনর্ভবা নদীর একটি অংশ ভাঙনের কবলে পড়েছে। টানা বৃষ্টি আর নদীর পানির স্রোত বেড়ে যাওয়া এর কারণ, এতে ওই এলাকার একমাত্র সড়ক ও নদী তীরবর্তী ফসলি জমি ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। কদিন ধরে থেমে থেমে হওয়া বৃষ্টিতে পানি বেড়ে যাওয়ায় এভাবে ভেঙে পড়ছে নদীর পাড়। দিনাজপুরের বিরল উপজেলার পুনর্ভবা নদীর প্রায় 1/2 কিলোমিটার জুড়ে এই অবস্থা। নদীর পানির স্রোত আর বৃষ্টির পানির প্রভাবে আশপাশের জমি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। পানির প্রভাবে ওই এলাকার একমাত্র সড়কেরও বেহাল দশা, এতে বিপাকে পড়েছেন স্থানীয়রা। নদী কিন্তু বাস্তব যে আছে, এটা হলো মেন নদী, ভাঙ্গে 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 এই যে এখন রাস্তার ধারে চলে তো এই যে মনে করেন ক্ষেত খালা নষ্ট হচ্ছে, রাস্তা তো একবারে চলে গেছে। কিন্তু এটা ফসল তোলার রাস্তা, এইভাবে যদি নদী ভাঙন হয় তাহলে তো রাস্তাও থাকবে না, মানুষের জনজীবন কিভাবে এখন পার করবে। আর নদীর এইভাবে আমার জন্য ব্লক টলক হয়, আমরা এইটা আশা করছি। জনপ্রতিনিধিদের বিষয়টি অবগত করা হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। মেম্বারও দেখে না, চেয়ারম্যানও দেখে না, কেউ দেখে না, ঘুরিও দেখে না। ব্রিজটা যদি হইলো মানুষ চলাচল করতে পারলে হয়। কোনো মূল্য নাই, সুইচ গেট যদি নিরাপদ না করে এই সুইচ গেটও ভাঙি চলে যাবে। এ বিষয়ে দিনাজপুর পানি উন্নয়ন বোর্ড প্রকৌশলীর কার্যালয়ে যোগাযোগ করা হলেও কেউ কথা বলতে রাজি হয়নি। দীপ্ত, বার্তাকক্ষ। মিয়ানমারের রাখাইন রাজ্যে পাচারকালে চট্টগ্রামে প্রায় 16 লাখ টাকা মূল্যের 430 বস্তা ইউরিয়া সার ও 600 বস্তা আলু জব্দ করেছে কোস্টগার্ড। আটক করা হয়েছে 13 পাচারকারীকে। দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনুর রশিদ এই তথ্য জানান। তিনি বলেন, বুধবার সন্ধ্যায় কোস্টগার্ড চট্টগ্রাম নগরের পতেঙ্গা বহির্নোঙরে বিশেষ অভিযান পরিচালনা করে। জব্দ করা মাল ও আটক পাচারকারীদের নৌপুলিশের কাছে হস্তান্তর করা হবে। শহরের যানজট কমাতে এবং নির্বিঘ্নে যান চলাচলের জন্য করা নীলফামারীর বাইপাস সড়ক এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। কালীতলা থেকে নটখানা পর্যন্ত প্রায় 8 কিলোমিটার সড়কটিতে বাঁক রয়েছে অন্তত 25টি। এতে জনসাধারণের ভোগান্তির পাশাপাশি প্রায়ই ঘটছে দুর্ঘটনা। চলাচলের সুবিধার জন্য 2020 সালে নীলফামারীর এই বাইপাস সড়কটি নির্মাণ করা হয়। 23 কোটি টাকায় 7.74 কিলোমিটার দীর্ঘ সড়কটি নির্মাণ করে সড়ক ও জনপথ বিভাগ। আশপাশের জেলার সাথে যোগাযোগের প্রধান সড়ক 34 ফুট সৈয়দপুর ডোমার মহাসড়ক। তারই অংশ হওয়ার কথা 18 ফুটের বাইপাসটি, কিন্তু সড়কে বাঁক বেশি থাকায় ঘটছে দুর্ঘটনা। টার্নিং নিতে সমস্যা হয়, তারপর আপনার হচ্ছে সিঙ্গেল ডাবল গাড়ি ক্রস করার সমস্যা হয়, খাদে পড়ার একটা আশঙ্কা থাকে, আবার রাস্তার সাইডে মাটিও নেই,
যে একটু চাপায় ক্রস করবো সেরকম পরিবেশ নেই। অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি সড়ক। এই সড়কটি অতি দ্রুত সংস্কার প্রয়োজন, কারণ হচ্ছে সড়কটি অনেক চিকন, সেই সাথে 20টার উপরে বাঁক। এই বাঁকগুলোর কারণেই প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে। আপনার বাইপাস দিচ্ছে, বাইপাস কিরম বাইপাস মানে আমরা যাইতে পারি না, এরকম বাইপাস আর কি, মানে সিংহের রাস্তার মধ্যে গাড়ি আমরা ওভারটেক করতে পারি না। আমার বিরাট সমস্যা। গাড়ি আপনার পোল্ট্রি খাইতে চা, এমনি অটো রিক্সা আর বড় গাড়ি 2 গাড়ি ক্রসিং হচ্ছে না, বিরাট সমস্যা। সড়ক বিভাগের কর্মকর্তা জানান, বাঁক সরলীকরণের প্রক্রিয়া চলমান রয়েছে। এই সড়কটাকে কার্যকর বাইপাস সড়ক বলা যাবে না। একে তো এই সড়কে অনেকগুলো বাঁক, তারপরে বিল্ড আপ এরিয়ার মধ্যে দিয়ে গেছে, পুরা শহরের মধ্যে দিয়ে গেছে। এই ল্যান্ড অ্যাকুইজিশন করে আমরা মধ্যমেয়াদী ব্যবস্থা হিসেবে সড়কের বাঁকগুলো সড়ক করতে পারি। তবে যদি শহর বাইপাস করে যানবাহনের মোবিলিটি রক্ষা করতে হয়, তাহলে শহর বাইপাস করেই একটি কার্যকর বাইপাস সড়ক নির্মাণের প্রয়োজন হবে, এবং সেই বিষয়ে আমরা মন্ত্রণালয়ে রিপোর্ট প্রদান করেছি। বাইপাস সড়কটির সমস্যা সমাধানে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। দীপ্ত বার্তা কক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র কিছুই অর্জন করতে পারেনি, উল্টো ইরান যুক্তরাষ্ট্রকে সজোরে থাপ্পড় মেরেছে বলে দাবি করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি কার্যকরের পর বৃহস্পতিবার প্রথম টেলিভিশন ভাষণে তিনি এই কথা বলেন। খামেনি বলেন, ইরানের হামলায় ইসরায়েল প্রায় ধ্বংস হয়ে যাচ্ছিল। গত 1 সপ্তাহেরও বেশি খামেনিকে জনসম্মুখে দেখা না যাওয়ায় ইরান জুড়ে চলছিল নানা জল্পনা কল্পনা। এর মধ্যেই সব গুঞ্জন উড়িয়ে দিলেন খামেনি। বার্তায় ইসরায়েলের বিরুদ্ধে বিজয় অর্জনের দাবি করেন তিনি। খেলার খবর। বাংলাদেশের টেস্ট মর্যাদার প্রাপ্তির 25 বছর পূর্ণ হলো আজ। 26 জুন আজকের এই দিনে টেস্ট স্ট্যাটাস পেয়েছিল বাংলাদেশ। সময়ের হিসেবে 25 বছরে পদার্পণ করল বাংলাদেশের টেস্ট ক্রিকেটের যাত্রা। একই বছরের 10 নভেম্বর ভারতের বিপক্ষে নিজেদের অভিষেক টেস্ট ম্যাচ খেলতে নামে বাংলাদেশ। অভিষেক টেস্টের সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল এখন বোর্ড সভাপতি। টেস্ট মর্যাদা প্রাপ্তির রজত জয়ন্তী উপলক্ষে নানা আয়োজন রেখেছে বিসিবি। এরই সাথে শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যায় 30 জনের সম্পৃক্ততা পেল ট্রাইব্যুনালের তদন্তকারীরা। সাবেক সিসি হাবিবুল আওয়াল 3 দিনের রিমান্ডে, 24 সালে ডামি নির্বাচনের কথা স্বীকার। গতবারের চেয়ে 82,000 কম পরীক্ষার্থী নিয়ে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।